এবার বলো এসব কিভাবে হয়েছে? তোমরা দুটো মানুষ থাকতেও এমন কি করে হয়? ঈশানের ধমক শুনে দুজন মাথা নিচু করে নিয়েছে। ইতি মাথা নিচু করে সব বলল। সব শুনে ঈশান শান্ত হলো। শান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া বেশি কিছু হয়নি তো? ঈশান সোহার দিকে একবার তাকিয়ে বলে, ব্লিডিং হয়েছে তাহলে কিভাবে ভাবছো বেশি কিছু হয়নি? যাই হয়েছে এখন ঠিক আছে, ব্যথা করবে এখন, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন আর ঘুম থেকে উঠবে না। শান ইতিকে উদ্দেশ্য করে বলে। ইতি চলো তো আমার সাথে। ঈশান ভ্রু কুঁচকে বলে। কোথায় যাবি এখন? শান দাঁতে দাঁত চেপে বলে, যার জন্য সোহা আবার ব্যথা পেয়েছে তার সাথে একটু বোঝাপড়া করে আসবো। ঈশান শানকে আটকাতে চাইলেও শান কিছু না শুনেই বেরিয়ে গেল। এদিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান নিঃশ্বাস ফেলে বলে, তুমি যাও, না হলে শান পুরো ক্যাম্পাস মাথায় উঠিয়ে তারপর তাকে খুঁজে বের করে মারবে। ইতি ঢোক গিলে ছুটে গেল। ঈশান নার্সকে সোহার খেয়াল রাখতে বলে অন্য পেশেন্ট দেখতে চলে গেল। শান আবারও গাড়ি নিয়ে আগের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগেই ইতি ছুটে এসে বসে পড়ল। শান কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। উক্ত জায়গায় এসে পৌঁছতেই হনহন করে গাড়ি থেকে বেরিয়ে গেল। ইতিকে বলল, কোন মেয়েটা ধাক্কা দিয়েছে খুঁজে বের করে দেখাও আমাকে। ইতি মাথা নেড়ে সাই দিল। দুজন এদিক ওদিক খুঁজতে থাকে তাকে। কিছুক্ষণ পর ইতি সেই মেয়েটাকে দেখতে পেল। পাশে আর একটা মেয়ে বসে রয়েছে। দুজন আইসক্রিম খাচ্ছে আর হাসাহাসি করে কথা বলছে। সম্ভবত দুই বোন তারা। ইতি শানকে সেই মেয়েটাকে দেখালো। শান রাগে লাল হয়ে যাওয়া চেহারায় সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। দুজনেই দাঁড়িয়ে গেল শানকে দেখে। শান শক্ত গলায় বলল, কে ফেলেছে? ইতি ছোট মেয়েটার দিকে ইশারা করলো। শান দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালো। শানকে এভাবে দেখে দুজনেরই কলিজা শুকিয়ে যাচ্ছে। শান রেগে চেঁচিয়ে বলল, মাথায় কি কমন সেন্স আছে তোমার? কোথায় কিভাবে চলতে হয় জানো না? না জানলে নিজের বাড়িতে বসে থাকতে পারো না? বাইরে বের হও কেন? ক্যাম্পাসে কি দৌড়াদৌড়ি করার জায়গা? কিছুক্ষণ আগে একটা মেয়েকে ফেলে দিয়েছো আর এখন বসে বসে আইসক্রিম খাচ্ছ। জানো তোমার জন্য এখন হসপিটালে শুয়ে আছে। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে বড়সড়, আর তোমার জন্য আজ আবারও ব্যথা পেয়েছে। এটা কি পার্ক মনে হয় তোমার? শান আরো কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিল মেয়েটাকে। পাশের মেয়েটা ইতির থেকে সোহার অবস্থা জেনে শান্তের কাছে বারবার ক্ষমা চাইল। শান ও বাচ্চা মেয়ে দেখে আর কিচ্ছু বলল না। যা বলার বলে ফেলেছে। ইতি মেয়েটার দিকে তাকিয়ে দেখে টলমলো চোখে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে একটা বালতির প্রয়োজন। কান্নার বন্যা শুরু হবে বলে কথা। শান তার কাজ শেষ করে হনহনিয়ে চলে এলো সেখান থেকে। ইতি এসে বলল, মেয়েটা ছোট ছিল ভাইয়া, এত বকার দরকার ছিল না। শান গম্ভীর গলায় বলল, যা বলার বলা শেষ। এরপর থেকে যেন খেয়াল রাখে, সেটার জন্যই এত কথা বলেছি। ইতি মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। আপনি সোহাকে বাড়িতে পৌঁছে দেবেন কষ্ট করে। শান জিজ্ঞেস করলো। তুমি সোহার বাড়িতে যাবে না আজ? ইতি না করে বলল। না, একটু কাজ আছে, তাই যেতে পারবো না, পরে যাব। শান ইতিকে ড্রপ করে দিয়ে আসার কথা বললে ইতি আলতো হেসে বলে, না ভাইয়া, আপনি সোহার কাছে চলে যান, আমি যেতে পারবো। শান ইতির জন্য গাড়ি ডেকে দিল। গাড়ি ছাড়ার আগে শান জিজ্ঞেস করে বসলো। ইমনের সাথে কথা হয়? ইতি লজ্জায় পড়ে গেল। কি বলবে বুঝলো না, মিথ্যাও বলা ঠিক না, তাই মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। শান আলতো হেসে বিদায় দিল ইতিকে। গাড়ি ঘুরিয়ে হসপিটালে চলল আবার। বারবার ছোটাছুটি করায় ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। বাড়িতে গিয়ে রেস্ট করতে হবে। বাড়ি থেকে এখনো কোনো ফোন আসেনি, তাই নিচু থেকে কিছু জানালো না। বাড়িতে গিয়েই না হয় জানাবে সবাইকে, না হলে সবাই চিন্তা করতে বসে যাবে। সোহার কেবিনে ঢুকে পানি খেয়ে সোফায় গা এলিয়ে বসলো। এখনো মেয়েটার ঘুম ভাঙেনি। শান চোখ বন্ধ করে কপালে হাত রেখে বসে থাকে। ঈশান নিঃশব্দে এসে শানের পাশে বসলো। কারো উপস্থিতি অনুভব করে শান চোখ খুলে তাকালো। ঈশান বলল, কিছু খেয়েছিস বলে তো মনে হচ্ছে না, ক্যান্টিনে চল, লাঞ্চ করে নেই দুজন। শান আলতো হেসে বলল, বিকেল হতে চললো, লাঞ্চ করনি এখনো?
ঈশান শরীর মুচড়ে বলে। কেয়ার করার এত পরিমাণ রোগী দেখা লাগে যে। শান সোহার দিকে তাকালো। ঈশান বুঝতে পেরে বলে, এখন ঘুম ভাঙবে না, চলো। ক্যান্টিনে এসে দুই ভাই দুই চেয়ার টেনে বসলো। ঈশান তার পরনের অ্যাপ্রন খুলে রাখলো পাশের খালি চেয়ারটাতে। ঈশান খাবার অর্ডার দিয়ে গলা ঝেড়ে বলল, মেরেছিস নাকি তাকে? শান অন্যদিকে চোখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, বাচ্চা মেয়ে ছিল, মারবো কেন? শুধু বকাই দিয়েছি। এমনভাবে বলছো যেন আমি একজন গুন্ডা যে কথায় কথায় মারে। ঈশান আলতো হাসল। কিছুক্ষণ চুপ থেকে শান ব্যথিত গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমিও কি মনে করো আমি পুলিশ হওয়ার পথ বেছে নিয়ে ভুল করেছি? ঈশান অবাক হয়ে গেল। শানের কথাটা শুনে অবাক না হওয়ার মতো কিছুই না। ঈশানের এখনো মনে আছে মুসফিক চৌধুরী যখন শানের পুলিশে জয়েন হওয়া নিয়ে প্রথম তার শেষবারের মতো রাগারাগি করেছিল, তখনই শুধুমাত্র শানের মুখে এই কথাটা ছিল। আজ আবারও এতদিন পর বলায় অনেকটা অবাক হয়েছে ঈশান। শান শান্ত গলায় বলল, উত্তর দিচ্ছ না যে? ঈশান অবাক হয়ে বলে, তুই হঠাৎ এসব বলছিস কেন? অকারণে এসব কথা একজন সৎ আর দায়িত্ববান পুলিশ অফিসারের মুখে বেমানান লাগে শান। শান মাথা নিচু করে আবার অন্যদিকে তাকালো। নিচু স্বরে বলল, অকারণে কোথায়? কারণ কি নেই? আজও বাবাকে কখনো দেখিনি আমি। পুলিশ বলে গর্ববোধ করেছে। গর্ববোধ তো দূরে থাক, পুলিশে জয়েন হওয়ার পর আজও বাবা আমার সাথে এসব নিয়ে কথা বলেনি খুশি হয়ে। তোমাদের মতো আমি বাবার ভালো ছেলে হতে পারলাম না। ঈশান বড় একটা নিঃশ্বাস ফেলল, হেসে বলল, বাবার কথা বলছিস? বাবা মাঝে মাঝে বলে আমার 3 ছেলের মতো ছেলে যেন শোবার ঘরে ঘরে জন্মে। 3 ছেলের মধ্যে কিন্তু তুইও রয়েছিস। তুই যখন অফিসার পোস্টে প্রমোশন পেয়েছিলি বাবা কিন্তু কম খুশি হয়নি। বাবা পুরো অফিসে মিষ্টি খাইয়েছিল, তবে বাড়ির কেউ জানতো না। আমিও জানতে পেরেছি ম্যানেজার আঙ্কেলের কাছ থেকে। তিনি মুখ ফসকে বলে ফেলেছিল বাবার বলার বারণ ছিল, তাই কাউকে বলেনি। টিভিতে যখন তোর কথা বলা হয় তখন বাবাই বেশি খুশি হয়। বাবার একটাই দোষ, বাবা কখনো এসব প্রকাশ করেনি। পুলিশ পেশাটা বাবার অপছন্দ ছিল, কিন্তু এখন আর নেই। বাবা কাউকে বুঝতে দেয় না। আমরা সবাই তোকে নিয়ে গর্ববোধ করি। তুই একজন সৎ পুলিশ অফিসার, সমাজের দায়িত্ব তো তোর কাঁধেই। শানের মুখে প্রশান্তির হাসি। ঈশান তা দেখে মুচকি হাসল। খাবার এসে পড়তেই দুজন অন্য কথা বলতে বলতে খেয়ে নিল। ঈশান সোহার জন্য খাবারও পার্সেল করে নিল, যেগুলো তার জানা মতে সোহার পছন্দের। দুজন সোহার কেবিনে এসে পড়ে। এসেই দেখে সোহা বেডে হেলান দিয়ে বসে বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে মোবাইল দেখছে। ঈশান আর শান বোকার মতো একে অপরের দিকে তাকালো। সোহা মোবাইল দেখতে দেখতে দরজার দিকে চোখ পড়তেই দুজনকে দেখে ঈশানকে উদ্দেশ্য করে একটা মন ভোলানো হাসি দিয়ে বলল, কেমন আছো ভাইয়া? ঈশান হেসে এগিয়ে এসে বলল, আমি তো ভালোই আছি, কিন্তু তুমি এখন কেমন আছো? সোহা মিটমিট করে হেসে বলে, আমিও ভালো। তোমরা আমাকে রেখেই খেয়ে এসছো? শান সোহার খাবারটা টেবিলের উপর রেখে বলল। তোমাকে কে বলেছে আমরা খেতে গিয়েছি? সোহা ফোন রেখে বলল, কে আবার? নার্স বলেছে। আচ্ছা, আমার খিদে পেয়েছে, আমিও কিছু খাবো। শান সোহার জন্য আনা পার্সেল ব্যাগটা সোহার পাশে রেখে বলল, নাও, তোমার জন্য আনা হয়েছে। তুমি যে খাদক সেটা ভালো করে জানি, তাই খাবার নিয়ে এসেছি। সোহা ভেঙচি কেটে নিজের হাত এগিয়ে দেখিয়ে দেখিয়ে বলে, এত চিকন একটা মানুষকে আপনার কোন দিক থেকে খাদক মনে হলো? হ্যাঁ, নিজেই তো আস্ত খাদক। শান খাবার বের করতে করতে বলে, আমি খাবো না তো আর কে খাবে? সারাদিন ক্রিমিনালদের পেছনে তো আমিই ছুটি, তুমি তো সারাদিন বসেই থাকো বাড়িতে। সোহা মুখ ফুলিয়ে ঈশানের দিকে তাকাতেই ঈশান হেসে বলে, আচ্ছা শান, এবার থাম। আমি নার্সকে বলছি এসে সোহার খাবার সার্ভ করে দিয়ে যাবে। ঈশান চলে যেতেই শান সোহার পাশে বসলো। শান্ত গলায় বলল, এখন কেমন লাগছে? ব্যথা করছে আর? সোহা কোনা চোখে শানের দিকে তাকিয়ে বলল, না, ব্যথা নেই, ভালো আছি এখন আগের থেকে। শান মুচকি হাসল। সোহা পূর্ণ দৃষ্টিতে মুগ্ধ চোখে শানের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে। শানের এই অমায়িক হাসিটা মারাত্মক সুন্দর, যা বলে বোঝানো মুশকিল। শান সোহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে পড়ল। এভাবে কি দেখছেন মিস বাদর?
সোহা চড়ে চড়ে মাথা নেড়ে কিছু না বোঝালো। নার্স এসে খাবার সার্ভ করে দিয়ে যেতেই সোহা মনের সুখে খেতে থাকে। শান তাকিয়ে তাকিয়ে সোহাকে দেখতে থাকে। সকালের পর আর খাওয়ার সুযোগ পায়নি মেয়েটা। খিদে লাগারই কথা। খাওয়া শেষ হতেই শান ঈশানকে বলে সোহাকে নিয়ে বেরিয়ে গেল। সোহার চোখে ঘুম না থাকলেও বাতাসের এত গতিতে চোখে আবারও ঘুম এসে ধরা দেয়। সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়ল। শান চোখ ভরে সোহাকে দেখতে থাকে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে শান সোহার দিকে এগিয়ে গেল। সোহার গালে হাত রেখে সোহার কপালে ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। সোহার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে সোহার থেকে দূরে সরে বসে। ঘুমের মাঝেই শানের ছোঁয়ায় বেশ কয়েকবার কেঁপে উঠেছে। তা খেয়াল করে শান মুচকি হাসি দিল। দুইবার সোহাকে ধীরে ধীরে ডাকতেই সোহার ঘুম আলগা হয়ে আসে। সোহা ঘুম ঘুম চোখে শানের দিকে একবার তাকিয়ে আবার বাড়ির দিকে তাকালো। দুজন বাড়িতে ঢুকতেই রিয়ানা, রহমান আর সিমি এগিয়ে আসে হন্তদন্ত হয়ে। সিমি চিন্তিত হয়ে বলে, ঠিক আছিস তুই? ইতিমাত্রই ফোন করে আমাদের জানালো সব। কত চিন্তা হচ্ছিল। সোহা হেসে বলে, আমি ঠিক আছি, চিন্তা করো না তো। রিয়ানা, রহমান শানের হাত ধরে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দেব বাবা, বুঝতে পারছি না। মেয়েটা 2বার বিপদে পড়লো, প্রত্যেকবার তুমি পাশে ছিলে, সুন্দর করে সব সামলে নিয়েছো। শান স্মিত হেসে বলে, ধন্যবাদের কিছু নেই আন্টি। আজকে পুরো দিন সোহা আমার দায়িত্বে ছিল। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, তাও তো আজকে অঘটন ঘটে গেল, কিছু করতে পারিনি। সিমি সোহাকে জড়িয়ে ধরে বলে, তুমি তো এসব কিছু করনি। তুমি কেন গিল্টি ফিল করছো? সেদিন তুমি ছিলে বলেই সোয়া এখনো সুস্থ আছে। শান বলল, ভাবি রাখো না সেদিনের কথা, বারবার সেই কথা তুলে কি হবে? তাও ঠিক। আচ্ছা তুমি বসো, আমি আসছি। শান মাথা নেড়ে বলে, না, আজ যাচ্ছি আমি। তুমি কবে যাবে বাড়িতে? সোহা সিমির কাঁধে মাথা রেখে বলে, নিয়ে যান, আমার বাড়িতে এসে আমার জায়গা বসাচ্ছে। সিমি সোহার মাথায় কাটটা মারলে সোহা মুখ ফুলিয়ে নেয়। শান হেসে দিল সোহাকে দেখে। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল শাহজাহান বেগম কফি নিয়ে বসে আছেন। শান টাওয়াল রেখে এগিয়ে আসলো। মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘন্টা খানেক আগেই এসেছে বাড়িতে, এসেও ফ্রেশ হতে ঢুকেছে। শাহানাজ বেগম শানের ভেজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সোহা কেমন আছে এখন? শান চোখ বন্ধ করে বলে, হ্যাঁ ভালো এখন। শাহানাজ বেগম কফির মগটা হাতে নিয়ে বলল, কফিটা খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে, পরে মাথা ব্যথা কমবে না। সময় লাগিয়ে শান আলসেমি ভেঙে আবারও উঠে বসলো। কফিটা নিয়ে তাতে চুমুক দিল। শাহানাজ বেগম শানের দিকে তাকিয়ে রয়েছে। তার কথাগুলো এখনই বলবে কিনা সেটা ভাবছে। শাহানাজ বেগমের মনের কথা হয়তো না বলার পরও বুঝতে পেরেছে শান, তাই বলল, কি বলবে বলো না। শাহানাজ বেগম গলা ঝেড়ে নিল। শাহানাজ বেগমের মনের কথা হয়তো না বলার পরও বুঝতে পেরেছে শান, তাই বলল, কি বলবে বলো না। শাহানাজ বেগম গলা ছেড়ে দিল। শান কফিতে আরো কয়েকটা চুমুক দিয়ে কিছুটা শেষ করলো। তুই সোহাকে পছন্দ করিস? শানের গলায় আধ গিলন্ত কফি আটকে গেল। শাহানাজ বেগম উত্তরের আশায় অধীর আগ্রহে চেয়ে আছেন শানের পানে। শান কোনো রকমে কফিটা গিলল, ঢোক গিলে বলল, অপছন্দ করার কি আছে? শাহানাজ বেগম শানের কথা ঘোরানোর ব্যাপারটা বুঝতে পেরে বলল, শান, আমি কি বলছি ভালো করে বুঝতে পারছিস তুই। শান দৃষ্টি লুকিয়ে বলল, মা কি বলছো এসব? আমি কেন ওকে? শাহানাজ বেগম শানের কথার মাঝপথে থামিয়ে বলে ওঠে, আমাকে মিথ্যা বলার চেষ্টা করবি না শান, আমি সব জানি। শান চমকালো দৃষ্টিতে তাকালো শাহানাজ বেগমের দিকে। শাহানাজ বেগমের শান্ত দৃষ্টি, মনে মনে তার মেলা বসেছে। শানকে চমকে দিতে তার ভালোই লাগছে। শাহানাজ বেগম ভ্রু কুঁচকে বলল, কি মনে করছো? তোমার গোপন কথা কেউ জানবে না? আমি তোমার মা, তোমার কথা জানতে বেশি সময় লাগবে না আমার। শান মাথা নিচু করে নেই। শাহানাজ বেগম মুচকি হেসে বলে, আমি আজই তোর বাবার ভাইদের জানাবো, তারপর তোদের বিয়ে ঠিক করার ব্যাপারে কথা বলবো। শান মায়ের কথা শুনে মুচকি দিল। তারপর কিছুটা চিন্তিত হয়ে বলে, কিন্তু যদি সোহা বা ওর মা বাবা রাজি না হয়?
শাহানাজ বেগম শানের মাথায় হাত বুলিয়ে বলে, সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আর ওদের না করার কোনো উপায় নেই। আমার ছেলে কোনো দিক দিয়েই কম নয়। শান আলতো হাসল। শাহানাজ বেগম উঠে বেরিয়ে গেল রুম থেকে। শান দরজা লাগিয়ে এসে আবারও কফি হাতে নিল। মুখে দিতেই মুখ কুঁচকে নেয় শান। এসির ঠান্ডা বাতাসে থেকে কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই স্বাদটা তেতো হয়ে গিয়েছে। শান কফির মগটা রেখে শুয়ে পড়ল। ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখল রাত 9টা ছুঁই ছুঁই। সোহার খোঁজ নিতে হবে, না হলে অশান্ত মনটা শান্ত হবে না। কিন্তু কিছুক্ষণ ভেবে পরক্ষণে ঠিক করলো আজ আর খোঁজ নেওয়ার চেষ্টা করবে না, সোজা দেখেই আসবে। তবে এখনো সময় হয়নি যাওয়ার, তাই ল্যাপটপ নিয়ে বসলো। অনেক দিন তো হলো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই লোকটাকে খুঁজে পায়নি শান বা শানের টিম, যে সোহাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়েছিল। শান অন্যান্য কেসের পাশাপাশি এই কেসটাকে নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্ত হয়ে রয়েছে। লোকটা কিভাবে কোথায় খুঁজে পাবে বুঝতে পারছে না। লোকটাকে খুঁজে বের করার জন্য পুরো কেসের ইনভেস্টিগেশন করতে হবে। কয়েকদিন ডিস্টার্ব থাকায় এসব নিয়ে ইনভেস্টিগেশন করার সুযোগ ভাবেনি। তবে কাল থেকেই কাজ শুরু করবে। শান ইমনকে ফোন করলো। কল রিসিভ হতেই শান বলল, শোন, তোকে যে লোকটাকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলাম, লোকটাকে তো খুঁজে পেলাম না। আমি ভাবছি এটা নিয়ে অফিসিয়ালি ইনভেস্টিগেশন শুরু করব। ইমন বড় সড়ো হাই তুলে বলল, কে দেবে তোকে অফিসিয়ালি ইনভেস্টিগেশন করতে? রিপোর্ট লেখা লাগবে জানিস? শান কপাল ঘষতে ঘষতে বলে, সেটা দেখে নেব আমি, তুই ইনভেস্টিগেশন শুরু কর। ইমন আবারও হাই তুলল। শান বিরক্তি নিয়ে বলল, সারাদিন ঘুমিয়েও তোর ঘুম শেষ হয় না? ইমন ক্ষেপে বলল, ধুস শালা, সারাদিন ঘুমাবো না তো আর কি করব? পুলিশ হয়েছে, একটু ঘুমাতে পারি না শান্তিতে। ছুটির দিনে তো একটু ঘুমাতে দিবি নাকি এখনো অফিসারের তো মতো অর্ডার দিবি? কথা বলতে বলতে আরো 2বার হাই দেওয়া শেষ। শান হেসে বলে, না ভাই, ঘুমা তুই, কেউ অর্ডার দিচ্ছে না তোকে। ইমন হাই তুলে বলে, হ্যাঁ ঘুমাবই তো, তোরা তো আর বিয়ে লাগেনি যে গিয়ে নাচবো। শান কথায় কথা বলে ফেলল। লাগতে কতদিন? ইমন অবাক হয়ে বলে ওঠে, কি ভাই, তোর বিয়ে লাগবে? কবে কবে? শান হকচকিয়ে বলে, আরে এমনি বলেছি, তুই ঘুমা এখন। ইমন হাই তুলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর ডিনারের জন্য ডাক পড়তেই শান বেরিয়ে যায়, কিন্তু নিচে নামার আগেই সালমাকে দেখতে পেল খাবার নিয়ে আসছে। শান ভ্রু কুচকে বলে, কোথায় নিয়ে যাচ্ছি সেগুলো? সালমা পেছনে ঘুরে শাহানাজ বেগমের দিকে একবার তাকিয়ে আবার শানের দিকে তাকিয়ে বলল, আপনার ঘরেই তো নিয়ে যাচ্ছি ভাই। খালাম্মা নাকি সবার সাথে কি কথা বলবে, তাই আজকে উপরেই খেতে বলেছে। শান বুঝতে পেরে সালমার হাত থেকে ট্রে নিয়ে নিচের রুমে ঢুকে গেল। নিস্তব্ধ রাতে শাঁ শাঁ করে বাতাস হচ্ছে। বাতাসের গতিটা খুবই বেশি। হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বৃষ্টির মুখ দেখা হয়নি। ভালোই হবে, বৃষ্টি হবে। হোড় হোড় করে বাতাসের সঙ্গে সোহার ব্যালকনি দিয়ে রুমে ঢুকে পড়ল শান। শান রুমে ঢুকেই অন্ধকারে আচ্ছন্ন রুমে চোখ বুলালো। এসি অফ থাকা সত্ত্বেও রুমটা পুরোই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে রয়েছে। হবে নাই বা কেন, ব্যালকনির দরজা সহ রুমের জানলা সবই হাঁ করে খোলা রয়েছে। শান জানলাগুলো লাগিয়ে পর্দা টেনে দিল। ধীরে ধীরে পা চালিয়ে সোহার মাথার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো শান। বসতেই সোহার গোঙানির শব্দ কানে আসলো। শান ভয় পেয়ে যায়। ভাবল সোহার জ্বর এসেছে। সোহার কপালে উল্টো পিঠে হাত ছুঁয়ে দিতেই বুঝতে পারল ঠান্ডায় কাঁপছে সোহা। শরীর বরফের মতো ঠান্ডা হিম হয়ে রয়েছে, অথচ মেয়েটা পুতুল চড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। শান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। উঠে সোহার পায়ের নিচ থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে সোহার গায়ে দিয়ে দিল। সোহা ব্ল্যাঙ্কেট চড়িয়ে বিড়ালের মতো ঘুমিয়ে থাকে। বিড়ালের কথা মনে পড়তেই শানের টমির কথা মাথায় আসলো। শান আশেপাশে উকিঝুঁকি দিয়ে দেখে টমি আছে কিনা। হঠাৎ নিজের পাশে চোখ যেতেই শান ভয়ঙ্করভাবে চমকে ওঠে। টমি তারই পাশে নিজের সুন্দর ছুরি
গ্যালারিতে বসে আছে আর ড্যাব ড্যাব করে শানের দিকে তাকিয়ে আছে। শান বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটুর জন্য প্রাণটা বেঁচে গেল শানের। শান ক্ষেপে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, তুই এমন জিনদের মতো ভয় দেখাস কেন? আমাকে না জ্বালালে ভালো লাগে না তোর? ভবিষ্যতে তোকে নিয়ে কি করব সেটাই ভাবছি। টমি ফ্যাল করে তাকিয়েই থাকে শুধু। শান হেসে দিল। লুকায়িত প্রেম আলাপের জন্য বাক্যহীন প্রাণী আশেপাশে থাকা উচিত বলে মনে হলো শানের। শান সোহার দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকালো। মুখটা কেমন নেতিয়ে গিয়েছে মেয়েটার। কম ধকল তো চাইনি। শান সোহার দিকে ঝুঁকে কপালে আর দুই চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। সোহা কেঁপে উঠে তার টেডিকে শক্ত করে জড়িয়ে ধরল। শান মুচকি হাসি দিয়ে টমির দিকে তাকালো। তাকিয়ে দেখে টমি ঢুলে ঢুলে বিছানায় ধপ করে শুয়ে চোখ বন্ধ করে রেখে দিয়েছে। শানের পেট ফেটে হাসি আসলো টমির কাণ্ড কারখানা দেখে, কিন্তু হাসিটা চেপে রেখে বেরিয়ে আসে। আজ জায়গা প্রস্থান করার সময় হয়ে গিয়েছে। শান ব্যালকনি দরজা চাপিয়ে আগের মতো বেয়েই নিচে নেমে গেল। সকালে আজ অন্যান্য দিনের মতো না হলেও দেখল সবাই কেমন থম মেরে রয়েছে। শান গিয়ে সোজা টেবিলে বসে পড়ল। সালমা এগিয়ে এসে খাবার দিতে থাকে শানকে। শান সালমাকে জিজ্ঞেস করলো এসব কি। সালমা ফিসফিসে গলায় বলল, সবাই এখন সোহাপাকে বাড়িতে যাবে। শানের বিষম উঠে গেল। সালমা দৌড়ে পানি নিয়ে এগিয়ে আসে। নীলা এগিয়ে এসে শানের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। শান পানি খেয়ে থামল। নীলার দিকে তাকিয়ে দেখল নীলা মিটমিট করে হাসছে। শান অবাক স্বরে বলল, ওই বাড়িতে যাচ্ছ তোমরা? আমাকে জানাওনি কেন কেউ? নীলা হেসে বলল, জানালে কি আর সারপ্রাইজ থাকতো? তবে আমরা ভেবেছিলাম বিয়ে পাকা করে একদম সুখবর দিয়ে সারপ্রাইজ করব, কিন্তু সালমার তো পেটে কথা থাকে না। নীলা কড়া দৃষ্টিতে সালমার দিকে তাকায়। সালমা দাঁত কেলিয়ে দাঁড়িয়ে রয়েছে। শান উঠে দাঁড়িয়ে বলল, আজকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দাও ভাবি, আমার আজ থানায় কাজ আছে। নীলা ভ্রুকুচকে বলে, তোমাকে কে নিচ্ছে? আমরা তো তোমাকে নিচ্ছি না। শান মুখ কালো করে ব্রেকফাস্ট করতে থাকে। নাইসা দৌড়ে শানের কাছে গিয়ে দাঁড়ায়। নাইসা ড্রেস শু পরে তৈরি হয়ে এসেছে। শান নাইসাকে দেখে মুচকি হেসে নাইসাকে নিজের কোলে বসিয়ে নেয়। নাইসার গালে চুমু দিয়ে বলে, কোথায় যাচ্ছে আমার নাইসা মামনি? নাইসা শানের প্লেট থেকে ব্রেড নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলে, মিষ্টি পাখি, যাবো আমি। শান হেসে বলে, শান বাবাইকে নিয়ে যাবে না? নাইসা মাথা নেড়ে না বলল। শান ভ্রু কুচকে বলল, কেন নেবে না আমাকে? নাইসা উত্তর না দিয়ে শানের কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। শান বোকার মতো তাকিয়ে রইল। নীলা শানকে আলতো ধাক্কা দিয়ে বলে, কি গো, খাচ্ছ না কেন? থানায় যাওয়ার টাইম হয়ে গেছে তোমার। শান নিঃশ্বাস ফেলে খাওয়া শেষ করলো। গাড়ি নিয়ে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছতেই গাড়ি পার্ক করে থানায় ঢুকে গেল। কেবিনে ঢুকে নিজের জায়গায় বসতেই কিছুক্ষণের মধ্যে নক করলো ইমন। শান ভেতরে প্রবেশের অনুমতি দিলে ইমন ঠাস ঠাস পায়ে ঢুকে গেল ভেতরে। শান ভ্রু কুচকে তাকায় ইমনের দিকে। ইমন সূক্ষ্ম চোখে শানের দিকে তাকালো। শান গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইমন কাঁদো কাঁদো চেহারা নিয়ে শানের সামনে বসে পড়ল। বাইনার স্বরে বলে, ভাই আমাকে ছুটি দে কয়েকদিনের জন্য প্লিজ, একটু শান্তিতে ঘুমাবো কয়েকদিন। শান স্মিত হেসে বলে, না, তোকে ছুটি দেওয়া যাবে না। তুই ছুটিতে চলে গেলে 7 দিনের আগে আসবি না। ইমন অনুরোধ করে বলে, ভাই প্লিজ, ভাই আমার 7 দিন না হোক অন্তত পক্ষে 2 দিনের ছুটি দে। শান ফাইল বের করে দেখতে দেখতে বলে, ভেবে দেখবো, তবে উত্তরটা না হবে, কিন্তু তুই চাইলে একটা অপশন দিতে পারি। ইমন হুড়মুড় করে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলে, কি অপশন বল? শান চেয়ারে হেলান দিয়ে বলে, যেই ইনভেস্টিগেশনের কথা বলেছিলাম, কাল সেটার ইনভেস্টিগেশন করব। আমার কাছে কিছুটা জটিল লাগছে ব্যাপারটা। কেন, কিসের এসব হয়েছে, আর লোকটা উধাও হয়ে গেল কোথায় সেটা বুঝে উঠতে পারছি না। তুই আমাকে পুরো কেসে হেল্প করবি। যদি কাজ ঠিক মতো হয় তাহলে তোকে 2 না 5 দিনের ছুটি মঞ্জুর করে দিব। ইমনের চোখ মুখ জল জল করে ওঠে। খুশি খুশি হয়ে বলে,
জুনিয়র অফিসার, তাই আমাকে তো সব কেসে ইনভলভ থাকতে হয়। এটা না হয় বেশি থাকবো, তবে ছুটি নেবই। তারপর আরামে কয়েকদিন ঘুমাবো। চোখে মুখে আমার মেয়েদের মতো ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। পরে আমার বিয়ের সময় শ্বশুর বাবা আমাকে রিজেক্ট করে দিবে। শান বিরক্ত স্বরে বলে, ওই, তুই তোর বাজে বকা বন্ধ করবি? এতই যখন বিয়ে নিয়ে চিন্তা, তাহলে পুলিশের চাকরি করতে গিয়েছিলি কেন? ইমন মুখ কুঁচকে বলে, দূর, জানতাম নাকি এত খাটনি হয় পুলিশ হলে। যাই হোক, আমি কাজে লেগে পড়ছি। ইমন তার কেবিনে চলে গেল। শান আলতো হাসল। যত চাই বলুক না কেন, কাজের সময় কোনো গাফিলতি করে না ছেলেটা। সব কাজ নিষ্ঠা আর কঠোরতার সাথে করবে। শান নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমানের মুখোমুখি হয়ে বসে রয়েছে। শাহানাজ বেগমরা সবাই বলতে শুধু ঈশান আর শান নেই এখানে। বাকি সবাই উপস্থিত আর সোহা রুমেই রেস্ট করছে। শাহানাজ বেগমরা তাদের প্রস্তাব জানিয়েছে, কিন্তু রিয়ানা বেগম অমত প্রকাশ করছে। তার ভাষ্য মতে একই বাড়িতে দুই মেয়ের বিয়ে কেমন দেখায় সেটা। শাহানাজ বেগম বলল, দেখুন, এটা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, এর ব্যাপার এখানে। একই বাড়িতে দুই বোন বউ হয়ে যাচ্ছে, এসব কথা মানায় না। সমাজের কথা চিন্তা করলে আমাদের চলবে না। সমাজের লোকদের কাজ সমালোচনা করা, তারা সেটাই করবে। আমাদের সন্তানের জীবন সুন্দর হলে কুনজর দেবে, আর ধ্বংস হয়ে গেলেও কেউ এসে খোঁজ খবর নেবে না। রিয়ানা রহমান ইমতিয়াজ রহমানের মুখের পানে তাকালো। ইমতিয়াজ রহমান এখনো তার মতামত জানায়নি। মোস্তফিক চৌধুরী বলল, আমরা সোহাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেকের মাথা তুলে রাখবো। তবে আপনার এই সম্পর্কে আপত্তি থাকলে এখানে জোরের কিছু থাকবে না। আপনার সম্পর্কই ঠিক থাকবে। আপনারা ভেবে দেখবেন। ইমতিয়াজ রহমান স্বাভাবিকভাবেই হাসল। তাদের নাস্তার প্লেট এগিয়ে দিয়ে বলল, আপনারা তো কিছু খাচ্ছেন না, আগে খান, তারপর কথা হবে। কথা তো আর পালিয়ে যাচ্ছে না। মোশফিক চৌধুরী হেসে খাওয়া শুরু করে। ইমতিয়াজ রহমানের স্বভাবের সঙ্গে পরিচিত তিনি। সব পরিস্থিতিতেই স্বাভাবিক আচরণ করেন তিনি। সবাই পাথর ভাব থেকে কিছুটা স্বাভাবিক হলো। ইমতিয়াজ রহমান নড়ে চড়ে গলা ঝেড়ে বললেন, আমি প্রথম থেকেই সোহার প্রতি আপনাদের ভালোবাসা, আদর, স্নেহ দেখেছি। তাই যেসব কিছু নিয়ে সন্দেহ নেই আমার স্ত্রীর মতো কিছু ভাবি না। আমি নিজেও শানকে পছন্দ করি, যোগ্য ছেলে শান। কিন্তু আমি আমার সিদ্ধান্ত আমার মেয়ের ওপর চাপাবো না। সোহান উত্তরে হ্যাঁ হলে আমি সম্পর্কে পরিণত দেখতে চাইব। ইমতিয়াজ রহমানের কথা শুনে সবার মাথা থেকে চিন্তার পাহাড় সরে গেল। সিমিও খুশি হলো বাবার সিদ্ধান্ত শুনে। সোহার না করার কোনো কারণ আছে বলে খুঁজে পেল না। হয়তো হ্যাঁ হবে সোহার উত্তর। নাইসা সোহার রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। সিমি নাইসাকে কোলে নিতেই নাইসা ঠোঁট ফুপিয়ে কেঁদে ওঠে। মিষ্টি পাখি। সিমি ভ্রু কুঁচকে নেয়। দ্রুত পায়ে সোহার রুমে গেল। গিয়ে দেখে সোহা হাতে মুখে চকোলেট লাগিয়ে রেখেছে। সিমি নাইসাকে নিয়ে এগিয়ে গেল। ক্ষিপ্ত হয়ে বলে, কি করেছিস এসব? তোকে দেখে মেয়েটা কাঁদছে, সেদিকে খেয়াল আছে? সোহা ফিকফিক করে হেসে দিল। নাইসা সিমির বুকে মুখ লুকিয়ে আবার কেঁদে দিল। সোহা হাসতে হাসতে বলে, আরে আমি নাইশোর চকলেট নিয়েছিলাম তাই কাছে। সিমি রেগে বলে, এই এখন তো চকলেট খাওয়ার বয়স, তাও আবার বাচ্চাটার চকলেট খেয়ে নিয়েছিস? সোহা ভেঙচি কেটে হাত বাড়িয়ে নাইসাকে উদ্দেশ্য করে বলে, আসো নাইশো, তোমাকে চকলেট দিচ্ছি। নাইসা মাথা নেড়ে না বলল। অভিমান করেছে সে সোহার উপর। সোহা বালিশের নিচে হাত দিয়ে কয়েকটা চকোলেট বের করতেই নাইসা দৌড়ে সোহার পাশে গিয়ে বসে পড়ে। সোহা আর সিমি হেসে দেয় নাইসার কাজ দেখে। সিমি জিজ্ঞেস করলো, চকলেট কোথায় পেয়েছিস তুই? সোহা ভাব নিয়ে বলল, আমাকে কি বাচ্চা পেয়েছো যে নাইশারটা খাবো? নাইশারটা আমি লুকিয়ে রেখেছিলাম আর আমার চকলেট খেয়েছি আমি। এগুলো কয়েকটা আমার। সিমি নাইসাকে দুটো চকোলেট দিয়ে বাকিগুলো নিয়ে বলল, এতগুলো চকলেট দিয়ে বদ অভ্যাস করে ফেলবি নাকি? এগুলো আমি ভাবির কাছে দিচ্ছি। সোহা হেসে বলে, হ্যাঁ তুমিই আবার খেয়ে ফেলো। সিমি কড়া চোখে তাকালো। দরজার দিকে তাকাতেই দেখে শাহানাজ বেগম আর নীলা দাঁড়িয়ে আছে।
সোহা সবাইকে দেখে বড়সড় হাসি দিল। শাহানাজ বেগম এগিয়ে এসে সোহাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, কেমন আছিস আমার মাটা? সোহা হেসে বলে, খুব ভালো গো, তোমাদের দেখে আরো ভালো হয়ে গিয়েছি। শাহানাজ বেগম হেসে সোহার পাশে বসলো। নীলা সিমিকে ইশারা করে বলল বাইরে আসতে। সিমি বুঝতে পেরে নীলার সাথে বেরিয়ে গেল। সোহা জিজ্ঞেস করলো,